আচ্ছা, Call is now being আমি জাস্ট recorded. হচ্ছে আরেকবার তাহলে আমার অংশটা একটু বলবো, যে যাতে কারোর মিস না হয়। সেটা হচ্ছে স্কিন ডিসঅর্ডারের মধ্যে আমরা প্রথমে আসছি হচ্ছে সেবোরিক কেরাটোসিসে। সেবোরিক কেরাটোসিস ব্যাপারে আমাদের যেটা হিসাব রাখতে হবে সেটা হচ্ছে এটা বয়স্ক লোকদের হয়। এটা হচ্ছে 50 বছরের বেশি যাদের বয়স সাধারণত তাদের হতে পারে, এবং এটা হচ্ছে গ্রিজি লেশন থাকবে, গ্রিজি স্কেল থাকবে, এবং এটা একটা বিনাইন কন্ডিশন। এবং এটার ট্রিটমেন্ট কি হবে, এটা হচ্ছে জাস্ট এক্সিশন করে দেবো, কি করে শেভ, তার মানে হচ্ছে জাস্ট চেসে ফেলা আর কি। এটা বেশি মানে ডিপ করে এক্সিশন করার দরকার নেই, এটা জাস্ট আমি শেভ এক্সিশন করে দিব, ঠিক আছে। এইটা হচ্ছে আমার সেবোরিক কেরাটোসিসের ট্রিটমেন্ট। তারপরে আমরা আসতে হচ্ছে মেলানোসাইটিক নেভাইতে। তো মেলানোসাইটিক নেভাই মানে পিগমেন্টেড এরিয়া। তো এইটা আছে মূলত 3 রকমের। একটা হচ্ছে ইন্ট্রাডার্মাল নেভাস, একটা হচ্ছে কম্পাউন্ড নেভাস, আর একটা হচ্ছে জাংশনাল নেভাস। ইন্ট্রাডার্মাল যেটা, সেটা হচ্ছে মূলত ডার্মিসের ভেতরে থাকে, তার মানে স্কিনের যে ডিপ লেয়ার সেটার ভেতরে থাকে। কম্পাউন্ডটা ডার্মিস এবং এপিডার্মিসের সাথে একসাথে, ডার্মিস এবং এপিডার্মিস দুইটা থেকে থাকে। এবং জাংশনাল যেটা, সেটা মূলত এপিডার্মিসে থাকে। কিন্তু এক্সটার্নাল যেটা ওদের ফিচার, সেই এক্সটার্নাল ফিচার অনুযায়ী জিনিসটা পুরাই হচ্ছে উল্টা। সেটা হচ্ছে যেটা সবচেয়ে গভীরে সেটাই উঁচু, সেটা হচ্ছে একটা প্যাপুলার র্যাশ। সো প্যাপুলার একটা লেশন থাকে, প্যাপিউল মানে উঁচু লেশন, আর ম্যাকিউল মানে হচ্ছে ফ্ল্যাট একটা লেশন। এটা জিনিসটা আমাদের জানা লাগবে পরের জন্য। সো আর যেটা কম্পাউন্ড নেভাস, সেটা দেখেন একটু উঁচু, বাট লেসার দেন দ্যাট অফ দ্য ইন্টারনাল নেভাস। আর ইন কেস অফ জাংশনাল নেভাস, এটা হচ্ছে একেবারে ফ্ল্যাট একটা ম্যাকুলার একটা লেশন থাকে। এটা হচ্ছে অবস্থা। এইবার আমরা হচ্ছে টাইপস অফ নেভাইতে আসি, মেলানোসাইটিক নেভাই। এর মধ্যে একটা হচ্ছে কনজেনিটাল মেলানোসাইটিক নেভাই। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়, মানে জন্মগতভাবেই হয় এটা। তো যদি কোনো অপশনে থাকে জন্মগতভাবে একটা বাচ্চা আসছে যার বুকের কাছে বড় একটা কালো একটা পিগমেন্টেড এরিয়া আছে যেখানে হেয়ার থাকতে পারে, সো এইটা হচ্ছে মূলত কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস। এটা সাধারণত অনেক বড় হয়, এবং বড়র মধ্যে আরো ব্যাপার হচ্ছে এইটাতে সাধারণত 1 সেন্টিমিটারের উপরে ডায়ামিটার হয় সবসময়। এবং এটা একটা খারাপ দিক, সেটা হচ্ছে যত বেশি সাইজ হবে তত ভবিষ্যতে ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশনের সম্ভাবনা বেশি থাকবে। তাহলে একটা জিনিস বুঝলাম যে কনজেনিটাল মেলানোসাইটিক নেভাস, এটা কিন্তু ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশনের সম্ভাবনা অনেক বেশি। এটা যত বড় বেশি হবে তত ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশনের সম্ভাবনা থাকবে। আচ্ছা, জাংশনাল মেনোসাইটিক নেভাস, জাংশনটা ছিল কোথায় মনে আছে? সেটা হচ্ছে একেবারে উপরে যেটা, তাহলে এটা কিন্তু ম্যাকুলার হবে, তাই না? এই যে জাংশনাল হচ্ছে এইটা ছিল আমরা এই লাস্টেরটা, যেটা হচ্ছে মূলত এপিডার্মিসে থাকে। তাহলে এটা কিন্তু হবে হচ্ছে ম্যাকুলার, তার মানে এইটাতে কোনো রকমের উঁচু থাকবে না, এটা একেবারে ফ্ল্যাট চামড়ার সাথে মিশানো একটা কালো দাগ থাকবে আর কি, জাংশনাল। তো এটা অনেক সময় এটাতে হেটারোজেনাস কালার থাকে। হেটারোজেনাস কালার মানে কোথাও ডিপ কোথাও হালকা এরকম কালার থাকে। আর এইটা কিন্তু মূলত পাম, সোল এবং মিউকাস মেমব্রেনে হয়। তাহলে দেখেন, যদি বলে কোথাও যে একটা পামে, একজনের পামে একটা ফ্ল্যাট একটা পিগমেন্টের লেশন আছে, তো এটা জাংশনাল মেলানোসাইটিক নেভাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা একটু মাথায় রাখতে হবে যে পাম বা সোলের ক্ষেত্রে একটা ফ্ল্যাট লেশন যদি থাকে তাহলে সেটা হবে জাংশনাল মেলানোসাইটিক নেভাস। কারণ আমরা জানি যে মেলানোসাইটিক নেভাস কয় রকমের, 3 রকমের। একটা ছিল হচ্ছে ডার্মাল, ইন্টারডার্মাল, তারপর আরেকটা ছিল কম্পাউন্ড, আর একটা হচ্ছে জাংশনাল। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে ইন্টারডার্মালটা যেহেতু সবার নিচে, কিন্তু এটা সবচেয়ে উঁচু, প্যাকুলার একটা লেশন হয়। আর যেটা হচ্ছে কম্পাউন্ড, সেটা হচ্ছে জাংশনে, এপিডার্মিস এবং ডার্মিসের জাংশন থেকে তৈরি হয়। আর যেটা হচ্ছে জাংশনাল, যদিও নাম জাংশনাল কিন্তু এটা আসলে হয় হচ্ছে এপিডার্মিস থেকে। তো জাংশনালটা একেবারে ফ্ল্যাট হয়, কম্পাউন্ডটা হয় একটু উঁচু, আর ইন্টারডার্মালটা সবচেয়ে উঁচু। কম্পাউন্ড নেভাই, তাহলে আমরা একটু আগেই বললাম কম্পাউন্ড নেভাইটা একটু উঁচু হবে। তাহলে কম্পাউন্ড দেখেন, ডোম 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 মানে একটু উঁচু, হ্যাঁ, ডোমের মতো পিগমেন্টেড নোডুল আপ টু 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার। তাহলে বোঝা গেল খুব বেশি বড়ও হবে না, এটা হচ্ছে আপ টু 1 সেন্টিমিটার ডায়ামিটার হবে, এবং অ্যারাইজ ফ্রম দ্য জাংশনাল নেভাই। আচ্ছা, অনেক সময় জাংশনাল নেভাই যে কোথা থাকে সেখান থেকে আলটিমেটলি কম্পাউন্ড নেভাই তৈরি হতে পারে। তো এই লাইনটার খুব প্রয়োজন নাই। স্পিস নেভাই নামে একটা জিনিস আছে, দেখেন স্পিস নেভাই আর কনজেনিটাল নেভাইয়ের মধ্যে একটা পার্থক্য, যেটা স্পিচ নেভাইটা কিন্তু পরে হয়। মানে একটা কথা বলবেন যে প্রথমে বাচ্চা ভালো ছিল বা প্রথমে লোকটা ভালো ছিল, পরবর্তীতে ডেভেলপস ওভার এ ফিউ মান্থস, তার মানে হচ্ছে পরবর্তীতে হচ্ছে, তার মানে হচ্ছে আমার বাচ্চা ভালো ছিল কিন্তু এই গত 1 মাস ধরে একটা পিগমেন্টেড এরিয়া হচ্ছে যেটা সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। এই জিনিসটা কিন্তু দরকার, ঠিক আছে। সো একটা জিনিস মনে রাখবেন যে গ্রোথ ক্যান বি র্যাপিড। আর কালারটা কি হবে? পিঙ্ক অর রেড ইন কালার। তাহলে পিঙ্ক অথবা রেড ইন কালার হবে, গ্রোথটা হবে হচ্ছে র্যাপিড, এবং এটা ডেভেলপস ওভার এ ফিউ মান্থ, মানে প্রথমে থাকবে না, আস্তে আস্তে হবে। মোস্ট কমন সাইড অন ফেস এন্ড লেগ। এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানা লাগবে। তাহলে যদি আমি একটা কথা বলি যে মনে করেন পাম এবং সোলে, পামে একটা ফ্ল্যাট একটা লেশন আছে, তাহলে এটা কি হইতে পারে? পামে যদি হয় ফ্ল্যাট লেশন, আজকে পড়া থেকে আমরা কি জানতে পারি এটা কি হবে? জাংশনাল মেলানোসাইট জাংশন, নেভাই। কারেক্ট কারেক্ট, জাংশন, ভেরি নাইস।
আবার যদি বলি যে না ঠিক আছে ফেসে হয়েছে, বেশ বড় হচ্ছে, আগে ছিল না গত 1 মাস ধরে, এরকম একটা সিনারিও আসলে এটা কি হবে উত্তর? স্পেস নেভাই। স্পেস নেভার, কারেক্ট। নেভাই। আর আরেকটা হচ্ছে অ্যাটিপিক্যাল নেভার সিনড্রোম, এটা একটা আসলে অটোজোমাল ডমিনেন্ট একটা ডিজিজ। এটা মনে করেন যে কারোর যদি এরকম বলে যে এরকম ওর বাবারও ছিল বা ওর ভাইয়েরও আছে, ওরও হয়েছে, এই ধরনের কাহিনী যখন চলে আসে তখন আসলে অ্যাটিপিক্যাল নেভার সিনড্রোমের মধ্যে আমরা চলে আসবো। সো এখানে একটা জিন আছে, এই জিনটার নামটা একটু মনে রাখেন, CDKN2A, এই জিনটা মিউটেশনের জন্য অ্যাটিপিক্যাল নেভার সিনড্রোম হয়। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সিবলিংদের হইতে পারে। তো অ্যাটিপিক্যাল নেভার সিনড্রোম এটা একটা কনজেনিটাল একটা অবস্থা, একটা কনজেনিটাল একটা ডিজিজ, এটা অটোজোমাল ডমিনেন্ট ফ্যাশনে এটা জেনেটিক ট্রান্সমিশন হয়। তো এটা আমরা মাথায় রাখলাম, ঠিক আছে? এখানে কিছু ছবি আছে দেখেন, স্পিচ নেভাই। যদিও স্পিচ নেভাইতে ওরা আমাদেরকে বলছিল যে কালারটা পিঙ্ক অর রেড, যদিও এটা অনেক ডার্ক দিয়ে দিছে, আসলে শুধুমাত্র এখান থেকে বোঝার কোনো উপায় নাই। তো এটা যদি মুখের মধ্যে বলে দেয় বা ওই বাকি সিনারিও বলে দেয় তাহলে বুঝতে পারবো, কিন্তু এইটা তো বুঝতে পারবো না এটা কি। এটা বাচ্চার একটা বড়, এটা কি হতে পারে বলেন তো? কনজেনিটাল কারেক্ট, কনজেনিটাল, কারেক্ট। অনেক বড় এবং বাচ্চারা, এটা এটা আসলে কনজেনিটাল, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দুইটা জিনিস আসলে এটা আমরা প্রায়শই আমাদের সার্জারি জীবনে আমরা হাজার হাজারবার দেখছি, সেটা হচ্ছে সিবেশিয়াস সিস্ট এবং এপিডার্মাল সিস্ট। আমরা কম দেখছি, কিন্তু সিবেশিয়াস সিস্ট আমরা অনেক দেখছি। তো মোদ্দা কথাই সিবেশিয়াস সিস্ট আসলে কি? এটা তো আসলে ওই সিবেশিয়াস গ্ল্যান্ডের যে ওপেনিং, সেই ওপেনিং গুলো বন্ধ হয়ে যায়, তাই না? সেই ওপেনিং গুলো বন্ধ হয়ে যায়, সেই ভেতরে যে সিবাম গুলো সিক্রেট হয়, হইতে হইতে সেখানে সিস্ট তৈরি হয়। আলটিমেটলি যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে সেটার নাম হচ্ছে ইনফেক্টেড সিবেশিয়াস সিস্ট, তাই তো? সো এইটা হচ্ছে সিবেশিয়াস সিস্ট, বোঝা যাচ্ছে এর মধ্যে পাংটাম থাকে, এখানে 3টা পাংটাম, এটা মূলত সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে হচ্ছে। এটার ভেতরে যদি কাটি তাহলে ইয়েলোইশ ম্যাটেরিয়াল পাবো আমরা, দেখেন ইয়েলোইশ অয়েলি ম্যাটেরিয়াল সিবেশিয়াস সিস্টেমের মধ্যে পাওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে পাংটাম আছে, এটা হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে হয়। সিবেশিয়াস গ্ল্যান্ডের মধ্যে সিবাম গুলো জমতে 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 এক সময় একটা সিস্ট তৈরি করে ফেলে এবং কাটতে ওই সিবামটার কালার হচ্ছে ইয়েলোইশ অয়েলি এইটা। এখন কথা হচ্ছে অনেক সময় এই সিবেশিয়াস সিস্টটা কি হয় জানেন, ইনফেক্টেড হয়ে আলসার হয়ে যায়। এই জায়গাটা মনে করেন আলসার হয়ে গেছে। আলসার হয়ে গেলে এটাকে দেখতে অনেকটা স্কোমার্সাল কার্সিনোমার মতো থাকে। তাহলে মনে করেন যে এরকম একটা সিচুয়েশন দিল যে এরকম একটা একটা লোকের পিঠে একটা স্কোমার্সাল কার্সিনোমা মতো দেখতে একটা ইভার্টেড একটা আগলি লুকিং আলসার আছে, যে আলসারটা আমরা এক্সারসাইজ করলাম, কিন্তু এক্সারসাইজ করে আমরা তার ভেতরে ইয়েলোইশ ম্যাটেরিয়াল বের হয়ে আসলো। তাহলে এটা কি আসলে? বুঝছেন, পিঠে একটা আগলি লুকিং আলসার দেখে আমি চিন্তা করছি কমার্শিয়াল কার্সিনোমা, এক্সারসাইজ করার পর ভেতর থেকে ইয়েলোইশ ম্যাটেরিয়াল বের হয়ে আসতেছে, এটা কি আসলে? আলসারেটেড এপিডার্মাল সিস্ট। Yes, it is actually sebaceous cyst, correct? Sebaceous cyst, not the epidermis. Epidermis is debatable. তার এই জিনিসটা একটা নাম আছে। যেটা হ্যাঁ, এই যে ইয়েলোইশ ম্যাটেরিয়াল যে বের হয়ে আসতেছে বললো, ইয়েলোইশ ম্যাটেরিয়ালটা আসলে sebaceous cyst এ থাকে। sebaceous সিবামের কালারটা ইয়েলো। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু ওই যে ওই লাইনটা কিন্তু লেখা আছে, sebaceous cyst are filled with yellowish, ওকে? প্রথমে যদি ওটা উপরেটার মধ্যে, তো ইয়েলোইশ ম্যাটেরিয়ালটা আসলে সিবাম, ঠিক আছে? সিবাম যদি তাহলে এইটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে কক্স পিকুলিয়ার আলসার অ্যাকচুয়ালি, হ্যাঁ, কক্স পিকুলিয়ার টিউমার। তাহলে ইট মে রিসেম্বল স্কোমার্শিয়াল কার্সিনোমা, হেন্স ইট ইজ ইটস নেম। তাহলে বোঝা যাচ্ছে যে স্কোমার্শিয়াল কার্সিনোমার মতো দেখতে, কিন্তু আসলে সে হচ্ছে সিবেসিয়াস সিস্ট, আলসারেটেড একটা ইনফেক্টেড আলসারেটেড সিবেসিয়াস সিস্ট, এরকম হতে পারে, এরকম একটা সিচুয়েশন হতে পারে, যেটার নাম আসলে কক্স পিকুলিয়ার আলসার। এখন কথা হচ্ছে এপিডার্মাল সিস্ট, তাহলে কি এপিডার্মাল সিস্ট অথবা এপিডার্ময়েড ইনক্লুশন সিস্ট, এটার কাহিনীটা কি হয়? অনেক সময় মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, বা কেউ একটা সূচের খোঁচা খাইলো, মনে করেন খোঁচা খাইলে কি হবে জানেন, কিছু এপিডার্মাল সেলগুলো ভেতরে ঢুকে যেতে পারে না, পারে তো, তাই না? আমার সূচের সাথে বা উপর থেকে পরে ওই এপিডার্মিসের মধ্যে কি আছে, কেরাটিন আছে, মনে রাখবেন এপিডার্মিসের মধ্যে কি আছে, কেরাটিন আছে। পরে ওই কেরাটিনটা ভেতরে থেকে ওটা ইনফেক্টেড হয়ে একটা সিস্ট মতো তৈরি হয়, সেখানে কিন্তু একটা পাংটাম থাকে, ওই যে ইনিশিয়ালি যে খোঁচাটা খাইছিল সেই খোঁচার একটা পাংটাম থাকে সেখানে। তো আলটিমেটলি এইটা যখন আমরা কাটলে সেখানে আমরা ডেড স্কিন সেল পাবো অথবা কেরাটিন পাবো। তাহলে মাথায় রাখবেন, ডেড স্কিন সেল অথবা কেরাটিন আমরা যদি কোথাও পাই তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে এপিডার্মাল সিস্ট। বিকজ আমি চিন্তা করবো যে কোনো কারণে উপরে যে এপিডার্মিস, সেই এপিডার্মিসের সেলগুলা ভেতরে ঢুকে গেছে, সেটা অ্যাক্সিডেন্টের জন্য হোক বা যে কারণে হোক না কেন, বা ছিলে গেছে সে কারণে হোক না কেন, যার ফলে ওর ভেতরে আসলে ওই সিস্টার ভেতরে ডেড স্কিন সেল আছে। তাহলে এটা কি বোঝা গেছে ব্যাপারটা, যে কাকে এপিডার্মাল সিস্ট বলছে?
অনেক সময় রুট অফ হেয়ার ফলিকুলেও এটা হইতে পারে। রুট অফ হেয়ার ফলিকুলে ফোকাল যে ফাঁকা সেটা দিয়ে মনে করেন এপিডার্মাল সেলগুলা শেডিং হয়ে ওর মধ্যে ঢুকে গেছে, সেখান থেকেও কিন্তু এপিডার্মাল সিস্ট হতে পারে। তো মূল কথা হচ্ছে এখানে থাকবে হচ্ছে ডেড স্কিন সেলস, এখানে ডেড স্কিন সেল থাকবে, এটা হচ্ছে আমার মূল কাহিনী। তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার না সবাই মোটামুটি? এইবার আমরা আসবো হচ্ছে ডার্মাটোফাইব্রোমাতে। ডার্মাটোফাইব্রোমাটা কি জিনিস? এটা আসলে একটা বিনাইন ডিজিজ, এটা হচ্ছে মূলত ফাইব্রোব্লাস্ট থাকে এর ভেতরে, ফাইব্রোব্লাস্ট থাকে, ডার্মাল ফাইব্রোব্লাস্ট। কিন্তু এটার একটা একমাত্র যেই ডায়াগনস্টিক পয়েন্ট সেটা হচ্ছে এটা একটা আইসবার্গ, এইটার মূল ফোলাটা আছে ভিতরে। মানে এটা আপনি চাপ দিবেন, এখানে যখন চাপ দিবেন, চাপ দিলে দেখা যাবে যে আপনার এই ফোলাটা এত বড়, মানে এই মাথাটা তো বের হয়ে আছে কিন্তু ভেতরে আরো অনেক বড় আসলে একটা অংশ থেকে গেছে যেটা আসলে দেখা যাচ্ছে না। সো এটা যে ফিল লার্জার দেন দে অ্যাপিয়ার ভিজুয়ালি, তার মানে হচ্ছে তারা দেখতে যেমন তার থেকে অনেক বড় হয় ভেতরে। তো এইটা যদি কারোর একটা সায়েন্স মানে একটা ফিচারের মধ্যে দেয় তাহলে চোখ বন্ধ করে এটা উত্তর হবে হচ্ছে ডার্মাটোফাইব্রোমা। ঠিক আছে, এটা যদি থাকে তাহলে চোখ বন্ধ করে এটার উত্তর হবে হচ্ছে ডার্মাটোফাইব্রোমা। তো বোঝা গেল না? এইবার আমরা আসবো সেই ডার্ময়েড সিস্টের ব্যাপারে। ডার্ময়েড সিস্ট তাহলে একটা আছে এপিডার্ময়েড আর একটা আছে ডার্ময়েড, এই দুইটার মধ্যে কিন্তু পেঁচানো যাবে না। এপিডার্ময়েডটা বলছি যে উপরের যে স্কিনের এপিডার্মিসের লেয়ার সেটা কোনো কারণে ভেতরে ঢুকে যেয়ে ভেতরে ডেড স্কিন সেল সহ একটা সিস্ট হয়, সেটা হচ্ছে এপিডার্ময়েড সিস্ট। আর ডার্ময়েড সিস্ট এটা হচ্ছে একটা এমব্রায়োলজিক্যাল টার্ম আসলে, মানে এমব্রায়োলজিক্যালি অন্যান্য সেলগুলা, অন্যান্য মানে প্রিকারসর গুলা ভেতরে ঢুকে যায়। আমরা মনে করেন যে আমার এপিডার্মিস বা সাধারণত 3টা জার্ম লেয়ারেরই পার্ট পাওয়া যায় একটা ডার্মার সিস্টে। এই ডার্মার সিস্ট গুলো কোন জায়গায় হয়? সাধারণত আমাদের ফিউশন লাইন গুলোতে হয়। যেমন মনে করেন আমাদের ফেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে 3টা প্রসেস আছে, দুই দিক থেকে ফ্রন্টাল প্রসেস, এই ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস। এই প্রসেসগুলো ফিউশন হয়, এই প্রসেসগুলো ফিউশন হয়ে মনে করেন যে এইখানে ফ্রন্টাল আর ম্যাক্সিলারি এই দুইটা প্রসেস ফিউশন হয় এই জায়গাটায়, এই দিকেও হইতে পারে। সো এইটা হচ্ছে মূলত চোখের এই ল্যাটারাল ক্যান্থাসের এই জায়গাটা। তো এই জায়গাতে সাধারণত ফিউশন লাইনগুলোতে এই ডার্মার সিস্ট হয়। এটা একটা এমব্রায়োলজিক্যাল টার্ম। এমব্রায়োলজিক্যালি সাধারণত 3 ধরনের জার্ম লেয়ারের ডেরিভেটিভস গুলো এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ডার্মার সিস্ট। তো এই জিনিসগুলো জানতে হবে যে লোকেটেড ইন দা সাধারণত মিড লাইনে হইতে পারে আর বেবি লিঙ্ক টু দা ডিপার স্ট্রাকচারস। আরেকটা ব্যাপার, এটা হচ্ছে সাধারণত ডাম্বেল শেপ হয়, তার মানে হচ্ছে এই যে একটা অংশ আছে কাটলে দেখা যায় যে এরকম, আবার একটা অংশ ভেতরেও থাকে, এই মাঝখানে হচ্ছে কোনো ফাঁসা টাসা থাকে, ডিপিও একটা থাকে, সুপারফিশিয়াল একটা থাকে। তাহলে বোঝা গেল যে একটা এমব্রায়োলজিক্যাল একটা সিস্ট, এটা ডার্ময়েড সিস্ট। এখানে 3 ধরনের লেয়ারের রেমনেন্টই পাওয়া যায় এবং এটা সাধারণত ফিউশন লাইনে হয় অথবা মিড লাইনে হয়, স্কাল্পেও কিন্তু হতে পারে। তাহলে এটা কিন্তু স্কাল্পে হতে পারে, এটা হচ্ছে মিড লাইনে হতে পারে, অথবা এটা হচ্ছে ফিউশন লাইনে হতে পারে। এটা হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু এটা হবে। তাহলে স্কাল্পে হতে পারে, মিড লাইনে হতে পারে, ফিউশন লাইনে হতে পারে। তো যেহেতু এটা একটা ফিউশন লাইন, আমি বলছি ফ্রন্টাল প্রসেস আর ম্যাক্সিলারি প্রসেস ফিউশন লাইন, এখানে কিন্তু তার একটা ডার্মার সিস্ট হয়েছে এবং এটা কাটলে কিন্তু ওই ভেতরে কার্টিলেজ, চুল, হ্যান ত্যান এগুলো পাওয়া যায়, এই ধরনের কথা সবসময় বলে, তাই না? এইটা আসলে ইজি। আচ্ছা, পেইনফুল স্কিন লিশনস এর নামগুলো দয়া করে একটু পড়ে নেবেন, অনেক কঠিন নাম, উচ্চারণ করতেও কষ্ট হয়। তো এগুলো একটু দেখে নেবেন, এই যে ইক্রাইন, স্পাইরাডিনোমা, তারপর হচ্ছে গ্লোমাস, টিউমার, লিওমাইন, ওই যে বাকিগুলো একটু দেখে নেবেন যে পেইনফুল স্কিন লেশন গুলো কারা, জাস্ট এটা একটু ঝাড়িয়ে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে আসতেছি হচ্ছে স্কিন ম্যালিগনেন্সিতে। স্কিন ম্যালিগনেন্সি আসলে 2 টাইপস আছে, একটা হচ্ছে মেলানোটিক, একটা হচ্ছে মেলানোটিক, আর একটা হচ্ছে নন মেলানোটিক। ঠিক আছে, নন মেলানোটিক। মেলানোটিক মানে কি আমরা আগেই বলছি যেটা কালারফুল পিগমেন্টেড, সেটাই মেলানোটিক। আর নন মেলানোটিক যেখানে তেমন কালার চেঞ্জ নাই। তো নন মেলানোটিকের মধ্যে দুইটা নাম আমরা খুব সহজেই জানি, সেটা হচ্ছে এসসিসি আছে আর হচ্ছে বিসিসি আছে, তাই না? আর মেলানোটিকের মধ্যে কি আছে? ম্যালিগনেন্ট মেলানোমা আছে। এই হচ্ছে 3টা মোটামুটি স্কিনের ক্যান্সার। তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু নন মেলানোটিক গুলো হয়। নন মেলানোটিকের মধ্যে বিসিসি সবচেয়ে বেশি হয়, অলমোস্ট 80% ক্ষেত্রে বিসিসি হয়, আর এসসিসি হচ্ছে 20% ক্ষেত্রে। তাহলে বোঝা গেল যে এসসিসি থেকে বিসিসি বেশি হয়। আবার যদি বলি কোনটা ভালো কোনটা খারাপ, এটা আপনারা বলতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ? এসসিসি ভালো না বিসিসি ভালো? এসিসি খারাপ বেশি।
এসসিসি আরো বেশি কারেক্ট, কারণ এসসিসি তে মেটাস্টাসিস হতে পারে, তাই না? মেটাস্টাসিস হয়। বিসিসি একটা লোকালি, এটাকে বলা হচ্ছে লোকালি ইনফিলট্রেটিভ, মানে কি যেন বলে একটা লাইন, যাক এটা সোজা কথা হচ্ছে লোকাল টিউমার একটা, মানে এটা হচ্ছে খুব বেশি আসলে মেটাস্টাসিস হয় না, সাধারণত এক্সিশন করে দিলে এটা কাজ শেষ, তাই না? এখন দেখেন কিছু ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে মূলত দুইজনই এবার আমরা একটু মেলানোমা নিয়ে পরে আসতেছি, আজকে এসসিসি বিসিসি নিয়ে একটু কথা বলবো। সো এখন আমি যেটা বলতেছি যে এসসিসি এবং বিসিসি দুইটার ক্ষেত্রেই কিন্তু ইউভি লাইট এক্সপোজার খুব একটা মানে কালপ্রিট, ঠিক আছে? ইউভি লাইট এক্সপোজারটা কিন্তু একটা কালপ্রিট দুইটার ক্ষেত্রে খারাপ। তার মধ্যে এসসিসিটা হচ্ছে সাধারণত ক্রনিক এক্সপোজ যদি হয়, মানে অনেক দিন ধরে আমি রোদে কাজ করতেছি, আর বিসিসি হচ্ছে স্পোরাডিক, মানে আমি অনেক দিন না, হয়তো বা 1-2 বার এক্সপোজ হয়েছি, তাতে আমি ধরা খেয়ে গেলাম। সো তার মানে বোঝা যাচ্ছে যে এসসিসিটা আসলে লাইট এক্সপোজারের সাথে বেশি যায়, তাই না? বেশি যায়। আর স্পোরাডিক মানে যে কোনো সময় লাইট এক্সপোজে যে কোনো সময়ই বিসিসি হয়ে যেতে পারে, কিন্তু এসসিসি সাধারণত লং টার্ম একটা এক্সপোজারের কথা এসসিসিতে বলে। আবার একটা জিনিস জানলাম যে বিসিসিটা আবার বেশি হয়, এক্সসিসিটা কম হয়। বিসিসি যদি হয়, বিসিসির কোন এরিয়াতে বিসিসি বেশি হয় এটা আমরা জানি, যে সেটা হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এয়ার লোবিউল, এখানে যদি একটা মানুষের ছবি আঁকি, এখানে এয়ার থাকে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এয়ার লোবিউল, এটা যদি আমি একটা দাগ টানি, তাহলে এটার ওপরে সাধারণত বিসিসি হয়, তাই না? বিসিসি হয়, তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এয়ার লোবিউলের ওপরে মুখে সাধারণত বিসিসি হয়। তাছাড়া কিন্তু বিসিসি যে কোনো সান এক্সপোজ এরিয়াতেই হতে পারে, ঠিক আছে? তাহলে বিসিসি যে কোনো সান এক্সপোজ এরিয়াতে তো হতেই পারে, তার সাথে সবচেয়ে বেশি হয় হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এয়ার লোবিউলে যদি একটা দাগ টানি, তার ওপরে বেশি হয়। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ওকে? আর এসসিসির ব্যাপারে যেটা, এসসিসি মোটামুটি সান এক্সপোজ যে কোনো এরিয়াতেই এসসিসি হইতে পারে, সো আমাদের হাতে, পায়ে, মুখে, সব জায়গাতেই এসসিসি হতে পারে। তার মধ্যে তাহলে কয়েকটা জিনিস আমরা বুঝলাম, যে বিসিসি একটা লোকালি অ্যাডভান্সড একটা টিউমার, মানে লোকালি থাকে, ও আসলে খুব একটা বেশি মেটাস্টাসিস হয় না। আর এসসিসিটা হচ্ছে খারাপ, কারণ এসসিসিতে মেটাস্টাসিস হয়। বিসিসি নিয়ে আমরা কিন্তু কথা বলি, যেমন এটা হচ্ছে সান এক্সপোজার এটা হয়, এটা আমরা বললাম। তো এটা সাধারণত স্লো গ্রোয়িং, এই জন্য এটাকে একটা নাম আছে না, রডেন্ট আলসার বলে এটাকে, তাই তো? রডেন্ট আলসার। আচ্ছা, মনে আছে যে আপনাদের বিসিসির যদি কোনো আলসারেটেড হয়ে যায় বিসিসিটা, তাহলে এটার এজটা কেমন হয়, কেউ বলতে পারবেন? আন্ডারমাইন ভাইয়া। না, এই বিসিসিটা হচ্ছে রোল্ড, ঠিক আছে? ও রোল্ড। হ্যাঁ, বিসিসি হচ্ছে রোল্ড। তাহলে আমরা এটা নিয়ে একটু আসলে আমি যখন বলেই ফেলি সবগুলো না, বিসিসি হচ্ছে রোল্ড, এসসিসিটা কেমন? এসসি হচ্ছে ইভার্টেড, তাই না? মানে এসসিসিতে এত গ্রোথ হয় স্কোমাস সেলগুলার, যে ওরা হচ্ছে ওই মনে করেন যে এইগুলো উঁচু হয়ে যায়, এই সেলের গ্রোথে উঁচু হয়ে যায়, সো এটা ইভার্টেড। তাহলে আন্ডারমাইন কোনটা? আন্ডারমাইন হচ্ছে টিবি, কারেক্ট। আর হচ্ছে পাঞ্চড আউট হচ্ছে সিফিলিস, তাই না? পাঞ্চড আউট, এটা হচ্ছে সিফিলিস, তাই তো? এই মোটামুটি এই 4-5টাই তো, 4টাই আছে, আর নন হিলিং আছে, স্লোপিং এজ হয়। আচ্ছা, তাহলে এইবার আমি একটা ইয়ার কথা বলবো, বিসিসি দেখতে কেমন। যেমন বিসিসি আমি এককালে মনে করতাম যে বিসিসি দেখতে রডেন্ট আলসার, এটা হচ্ছে খারাপ, এটা হচ্ছে রোল্ড ওভারে কালো কুচকুচে একটা চেহারা হইতে পারে বিসিসি, বাট আসলে না, বিসিসি খুব সুন্দর একটা দেখতে। দেখেন, এইটা একটা বিসিসি নর্মাল ছবি। এটা কি একটা মানে পার্ল মুক্তার মতো লাগতেছে, দেখেন, এটা হচ্ছে পার্লি প্যাপিউল মানে কি? ওই ম্যাকিউলার প্যাপিউল মানে কি? এলিভেটেড। কারেক্ট। সো এটা হচ্ছে পার্লি প্যাপিউলার, এবং সাথে দেখেন এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে এগুলো দেখা যায়, এগুলো কি? এগুলা ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস এর এই ধরনের ব্লাড ভেসেলকে নাম কি? মানে এটা একটা নাম আছে না, টেলেনজিয়েক্টাসিয়া, তাই না? মানে হচ্ছে স্পাইডারের মতো আর কি। তো টেলেনজিয়েক্টাসিয়া, তাহলে পার্লি প্যাপিউল থাকবে এবং পেরিফেরাল টেলেনজিয়েক্টাসিয়া থাকবে। দেখেন, তাহলে বিসিসি যে এরকম দেখতে হয়, এটা কিন্তু ডেইলি লাইফে আছে এই ছবিটা, কিন্তু আমি যতদিন না জানতাম, আমি কিন্তু এই ছবি দিলে বাপের জন্মে কোনোদিন আমি এটা বিসিসি দিতাম না। আমি জানি না আপনাদের কি অবস্থা। সো
আর 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 এইটা গেল আমার। তাহলে ওভারঅল বিসিসির ব্যাপারটা আমি বুঝে গেলাম যে বিসিসি তাহলে হচ্ছে আমার সাধারণত ওই যে মুখের উপরে হয়, তাছাড়া যে কোনো সানাস এরিয়াতে হতে পারে। এটা একটা স্লো গ্রোয়িং টিউমার, এটা খুব বেশি আসলে এটা থেকে মেটাস্টাসিস হয় না, যার কারণে এটা কিন্তু ওয়াইড লোকাল এক্সেশন করলে মোটামুটি এটার কাহিনী খেল খতম হয়ে যাওয়ার কথা, তাই না? এটা আসলে অপারেশন করে মানে জাস্ট এক্সাইজ করে ফেললে হয়ে যাওয়ার কথা। আর এইটা সাধারণত পার্লি প্যাপিউল সাথে টেলেনজেক্টে শেয়ার থাকে, এবং যদি আলসারেটেড হয় তাহলে এটা কিন্তু রোলড আউট হচ্ছে, এটা হচ্ছে এইচকিউ হবে। আচ্ছা, এইটা হচ্ছে কাহিনী। তাহলে এইটার মূলত কি করতে পারি আমরা, দেখেন সার্জিক্যাল এক্সেশন করব, করে এখানে টপিক্যাল কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া যেতে পারে সার্জিক্যাল এক্সেশনের পর। এক্সেশনটা কিভাবে করব, এক্সেশনের কিছু মার্জিন আছে, যেমন আসলে এইটা যদি মনে করেন কোথাও বলে লো রিস্ক, পরে লো রিস্ক কোনটা দেয়া আছে, যদি লো রিস্ক হয় বিসিসির ক্ষেত্রে যদি লো রিস্ক হয় তাহলে এটাকে আমরা 2 মিলিমিটার মার্জিন রেখে এক্সারসাইজ করব, মানে 2 মিলিমিটার নর্মাল মার্জিন রেখে এক্সারসাইজ করব। আর যদি হাই রিস্ক হয় তাহলে 4 to 5 মিলিমিটার মার্জিন রেখে এক্সারসাইজ করব। ওকে, তাহলে যদি লো রিস্ক হয় তাহলে 2 মিলিমিটার মার্জিন রেখে এক্সারসাইজ করতে হবে, আর যদি হাই রিস্ক হয় তাহলে 4 to 5 মিলিমিটার মার্জিন রেখে এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কাহিনী। এখন আরেকটা কথা, যে যদি আমি পাঞ্চ বায়োপসি আমি করতে পারি, যদি হচ্ছে আমি চিন্তা করি যে অন্য কোনো অপারেশন বা অন্য কোনো কিছু, বা এটা আদৌ বিসিসি কিনা, আমি যদি মনে হয় আমার যদি ডায়াগনস্টিক ডাইলেমা থাকে, তাহলে আগে একটা ছোট বায়োপসি করে নিয়ে দেখে নিতে পারি যে আসলে এটা বিসিসি কিনা। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আমার লাস্ট লাইনে আছে যে কোন বায়োপসি আসলে কখন করতে হয়। টাইপস অফ বিসিসি খুব বেশি দরকার নাই, জাস্ট নামগুলো একটু জেনে রাখেন আর ভেতরে এই হলুদ দাগগুলো একটু পড়েন, এখান থেকে আসলে খুব বেশি আসে না। তো নোডুলার, সুপারফিশিয়াল, মরফিফর্ম, সিস্টিক আর ব্যাসিউসকোমাস, এটা একটু জাস্ট নামগুলো একটু দেখে রাখবেন আপনারা, এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না। স্কমার্শিয়াল কার্সিনোমা নিয়ে অনেক কিছু আমরা অলরেডি পড়ে ফেলছি, যে বোঝা যাচ্ছে এটা সান এক্সপোজ এরিয়াতে হচ্ছে এবং এটা কিন্তু মেটাস্টাসাইজ হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার কিন্তু একটা স্কমার্শিয়াল কার্সিনোমা প্রি ম্যালিগনেন্ট কিছু অবস্থা আছে, প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন আছে কিছু। এইগুলোর নাম হচ্ছে, একটা যেমন দেখেন সোলার কেরাটোসিস, আরেকটা আছে অ্যাক্টিনিক কেরাটোসিস, এটা আমরা পরেই আসবো। অ্যাক্টিনিক কেরাটোসিস, এই সোলার কেরাটোসিস, অ্যাক্টিনিক কেরাটোসিস এইসব যদি থাকে এই জায়গার ওপরে, পরবর্তীতে কিন্তু স্কমার্শিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর স্কমার্শিয়াল কার্সিনোমা যদি ডেভেলপ করে তাহলে কিন্তু ওই জায়গাটাকে মেটাস্টাসিস হয়ে পরবর্তীতে কিন্তু খারাপ অবস্থায় লিম্ফ নোডে, যদি বলে যে একজনের একটা ক্যান্সার হয়েছে বা একটা আলসার আছে সাথে লিম্ফ নোড পালপেবল, তাহলে এটা কি ক্যান্সার হতে পারে বলেন তো? সাথে লিম্ফ নোড পালপেবল, তাহলে কি ক্যান্সার হতে পারে? স্কমার্শিয়াল কার্সিনোমা, কারেক্ট। এখন দেখেন যে যদি এখন কি হয়েছে, এই যে এইরকম ইভার্টেড এজের স্কমার্শিয়াল কার্সিনোমা, হ্যাঁ, হয়ে কি হয় জানেন, যে এইখান থেকে এখন স্কমার্শিয়ালের উপরে কি থাকে, কেরাটিন থাকে, তাই তো নাকি? মানে চামড়ায় কেরাটিন থাকে না নাকি, থাকে না? থাকে তো। তো এখান থেকে এই কেরাটিন বেচারাগুলো শেড আউট হয়ে হয়ে এই বেজের উপর পড়ে, বেজের উপর পড়তে পড়তে আস্তে আস্তে এরা বেজের ভেতরে ঢুকে যায় অনেক দিন ধরে থাকতে থাকতে, যার ফলে তখন কিন্তু একটা জিনিস পাওয়া যায়, যদি আমি এটা এক্সারসাইজ করি, করার পর এটা বেজের নিচে কেরাটিন পার্ল পাওয়া যায়, দেখেন কেরাটিন পার্ল ফর্মেশন হয়। তাহলে যদি বলি যে কেরাটিন পার্ল পাওয়া গেছে কোথাও, তাহলে সেটা কি হবে, কি ক্যান্সার হবে? স্কমার্শিয়াল, ঠিক আছে। আর যদি বলি পার্লি প্যাপিউলেশন, তাহলে এটা কি হবে? তাহলে এই জিনিসগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? ভয় মানে এটা কিন্তু ইজি, এটা একটু চিন্তা করলে আপনারা বের করতে পারবেন। তাহলে দেখেন এটা দেখতে কেমন। The commonest clinical presentation of squamous cell carcinoma is erythematous keratotic papule or nodule. Erythematous মানে কি, লাল লাল, কেরাটোটিক মানে হচ্ছে ওই কেরাটিন মানে শক্ত। আমরা কেরাটিনকে নরমালি শক্ত একটা লেয়ার বলে চিন্তা করবো এখন, ঠিক আছে? তো ইরাইদেমাটাস তো মানে লাল, শক্ত, উঁচু অথবা নডিউলের মতো, মানে গোল নডিউলের মতো বা উঁচু এরকম জায়গা, লাল এবং শক্ত। যদি এরকম কিছু একটা আসে তাহলে এটা কিন্তু স্কমার্শিয়াল কার্সিনোমা আমরা চিন্তা করতে পারি, এবং সাথে তো আলসার হলে তো আরো খারাপ হয়। আচ্ছা, এইবার আমরা আসতেছি হচ্ছে অ্যাক্টিনিক কেরাটোসিস। আমি আগেই বলছিলাম যে দুইটা ওদের আছে, সোলার কেরাটোসিস এবং অ্যাক্টিনিক কেরাটোসিস, এটাও একটা আচ্ছা এখানে একটা কথা লেখা আছে, এটা আমি বলে দিই। সেটা হচ্ছে স্কমার্শিয়াল কার্সিনোমা এবং এটা বেজাল সেল কার্সিনোমা কিনা এটা বোঝার জন্য এই যে poorly differentiated lesion may show perineal invasion and
অনেক সময় বোঝা যাচ্ছে না যে এটা আসলে স্কোমার্সিয়াল কার্সিনোমা নাকি মেলানোমা। অনেক সময় দেখা যায় পিগমেন্টেড হয়ে গেল বা বেশি লাল হয়ে গেল, এতই লাল হয়ে গেল যে দেখে পিগমেন্টেড মনে হচ্ছে, তখন আমাদেরকে কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হবে। কোন প্রোটিন দিয়ে করতে হবে? S100 দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে S100 একটা প্রোটিন, যে প্রোটিনটা আসলে মেলানোমা থেকে আমাকে স্কোমার্সিয়াল কার্সিনোমাকে আলাদা করতেছে। তো এই নামটা একটু মনে রাখেন। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আসলে আপনারা এটা জানেন কিনা আমি জানি না, নাহিদের ক্লাসে থাকতে পারে। তো এটা আসলে একটা ওয়ে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা ওয়ে, যে ওয়ে দিয়ে অরিজিন অফ দ্য সেলস বোঝা যায়। অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না একটা ক্যান্সার, মনে করেন যে অকাল্ট প্রাইমারি, বা বুঝতে পারতেছি না যে এই আসলে এটা অরিজিনটা কোথা থেকে আসছে, তখন কিন্তু আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে বুঝতে পারি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কিছুই না, জাস্ট একটা স্পেসিফিক প্রোটিন দেওয়া হয়, ওটার এগেনস্টে স্টেইন হয়, ও যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মতো। এরকম আমরা যে এলাইজা টেস্ট করছি না, অনেকটা এরকম, যে আমি একটা স্টেইন একটা একটা ফিক্সড অ্যান্টিবডি দিব, মনে করেন যে আমি আমি হচ্ছে স্কোমার্স সেলের যেই প্রোটিনের সাথে রিয়্যাক্ট করে এরকম একটা প্রোটিন বা এরকম একটা ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিলাম, ওই ওই আমি যেই সেলটা কোষটা বের করছি ওটার সাথে মিশাইয়া নাড়াচাড়া করে যদি দেখা যায় যে ওটা ওর স্টেনটা নিয়ে নিছে বা রিয়্যাক্ট করছে, তাহলে বুঝবো যে তাহলে এটা আসলে আলটিমেটলি স্কোমার্স সেল। তো এটা যদি না হয় তাহলে হবে না। তো এইরকম রিয়্যাক্ট কার সাথে করবো? এই S100 হচ্ছে সেই স্পেসিফিক প্রোটিনটা, ওর ক্ষেত্রে। সেভাবে এক একটা জিনিসের ক্ষেত্রে এক একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেমন থাইরয়েডের জন্য থাইরোগ্লোবিউলিন, তারপরে আবার স্কোমার্স, আবার অনেক সময় কেরাটিন আছে। তো এরকম অনেক ধরনের প্রোটিন আসলে আমরা অনেক জায়গায় ইউজ করি এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য। আচ্ছা, অ্যাক্টিনিক কেরাটোসিস, এইটা হচ্ছে, এইটা কিন্তু এসএসসি একটা প্রি ম্যালিগন্যান্ট লেশন। এই লেশনটা কি হয় জানেন? যে এটা হচ্ছে এই কেরাটিন থাকে, এটা হচ্ছে এই যে লেশন, এইটা আসলে অ্যাক্টিনিক, এটা বাউয়েন্স। এই পেছনে অ্যাক্টিনিক কেরাটোসিস ছবিটা ঢেকে গেছে আমাদের কোনো একটা বইয়ের সমস্যার জন্য। আমি এই ছবিটা আপনাদেরকে আলাদাভাবে পাঠাই দিব আজকে, ঠিক আছে? আজকে বা কালকে পাঠাই দিব। তো দেখেন এইটা একটু উঁচু উঁচু লাগতেছে না? তো অ্যাক্টিনিক কেরাটোসিসটা উঁচু হয় না, একেবারে ফ্ল্যাট, কিন্তু জায়গায় জায়গায় এরকম কেরাটিন স্কেলের মতো থাকে, জায়গায় জায়গায় কেরাটিন ফ্ল্যাট। তার মানে হচ্ছে ফ্ল্যাট কিন্তু উস্কা খুস্কা, মনে করেন শক্ত শক্ত এরিয়া, এই জায়গাটা চাপ দিলে আপনি শক্ত ফিল করবেন, কেরাটিন টান দিয়ে আবার তুলেও ফেলা যাবে এটা, কিন্তু কোনো মানে আগে কোনো আঘাত টাঘাত পাইনি, এমনি এরকম হয়েছে। এইটার নাম হচ্ছে অ্যাক্টিনিক কেরাটোসিস। সাধারণত বলে এরকম অ্যাক্টিনিক কেরাটোসিস যদি 7-এর বেশি থাকে তাহলে তার এসসিসি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই অ্যাক্টিনিক কেরাটোসিস অনেকদিন থাকলে সেখানে হয়ে যায় হচ্ছে স্কোমার্সিয়াল কার্সিনোমা ইন সিটু অথবা বাউয়েন্স ডিজিজ। এইটার নাম বাউয়েন্স ডিজিজ। এটা কিন্তু একটু এলিভেটেড হয়ে গেছে, সাথে কেরাটিন কিন্তু আছে। এই যে অংশগুলা, এই যে এই যে অন্য কালারের যে অংশগুলা, এইটাই কেরাটিন, মানে শক্ত শক্ত একেবারে শক্ত শক্ত একটা অংশ স্কিনের উপরে এলিভেটেড যখন হয়ে যাচ্ছে, ওটার নাম তখন বাউন্স ডিজিজ হচ্ছে, ঠিক আছে? এটা যখন এলিভেটেড হয়ে যাচ্ছে এটার নাম তখন বাউন্স ডিজিজ হচ্ছে। তো এটাকে বাউন্স ডিজিজ বলে, ওকে? আচ্ছা, আর এইবার হচ্ছে কথা হচ্ছে যে তাহলে কি হলো, যে তাহলে আমি যদি সিরিয়াল বলি, প্রথমে কারোর অনেক দিন ধরে সান এক্সপোজ এরিয়ায় প্রথমে তার অ্যাক্টিনিক কেরাটোসিস হবে, যেটা ফ্ল্যাট কিন্তু কেরাটিন সমৃদ্ধ এলাকা। তারপরে সেখান থেকে আস্তে আস্তে বাউন্স ডিজিজ হবে, একটু উঁচু হয়ে যাবে, এবং সেটার পর কিন্তু ওই জায়গাতে হয়ে যাবে হচ্ছে ইয়া স্কোমার্সিয়াল কার্সিনোমা। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বাউন্স ডিজিজে এটা কিন্তু একটা স্কোমার্সিয়াল কার্সিনোমা ইন সিটু, তার মানে এখানে কিন্তু ডিসপ্লাসিয়া থাকবে। তার মানে এইটা হচ্ছে কমপ্লিটলি অ্যাটিপিক্যাল সেল পাবো, কিন্তু বেসমেন্ট মেমব্রেন ক্রস করবে না। কার্সিনোমা ইন সিটু মানে এটাই যে বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করে নাই, কিন্তু কমপ্লিটলি অ্যাটিপিক্যাল সেল কমপ্লিটলি পাওয়া যাবে আমাদের। এইবার আমরা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমাতে আসবো, যে ম্যালিগন্যান্ট মেলানোমাটা আসলে কি। তো এটা ABCD এই এই 5টা জিনিস দিয়ে একটা মেলানোমা কখন ম্যালিগনেন্ট হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারি। এই না একটু মুখস্থ একটু জেনে পড়ে রাখেন, সেটা যে ওয়ান অ্যাসিমেট্রি মানে দেখেন, এই যে সবচেয়ে গাঢ় যে পয়েন্ট সেখান থেকে একটা মাঝে দাগ টানবেন, দাগ টানে দেখবেন ডাইনে বামে সমান আছে কিনা। তো এখানে দেখতে সমান আছে, আবার দেখেন এই ছবিটাতে সবচেয়ে গাঢ় পয়েন্ট এইটা, তাহলে এটার মাঝে দাগ টানলে ওই দিকে বেশি এদিকে কম, তার মানে যেটা অ্যাসিমেট্রি বেশি হবে সেটাই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। বর্ডারটা ইরেগুলার নাকি রেগুলার, দেখা যাচ্ছে সুন্দর একটা রেগুলার বর্ডার, কিন্তু এটা হচ্ছে ইরেগুলার বর্ডার, তার মানে এইটা হচ্ছে খারাপ। তারপর আরেকটা হচ্ছে কালার ভেরিয়েশন, দেখেন এটা হচ্ছে অলমোস্ট একই রকমের কালার, কিন্তু এই জায়গাটা দেখা যাবে এখানে গাঢ় এখানে হালকা। তো এরকম হিটারোজেনাস কালার থাকলে সেটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ডায়ামিটার একটা জিনিস বলছে 6 মিলিমিটারের বেশি যে কোনো মেলানোমাই চিন্তা করা যেতে পারে যেটা একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের সম্ভাবনা আছে। আর আরেকটা হচ্ছে ইভলভিং, মানে হচ্ছে কোনো কথা নেই বার্তা নেই, কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। যেমন এখানে যেখানে টিউমার ছিল সেটার পাশে আসলে আর কিছু বাড়ে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা ছিল, সেখান থেকে তার পাশেই
আরেকটা হয়ে গেছে। তো এরকম যদি একটা থেকে পরে দুইটা তিনটা হয় তাহলে খারাপ। তাহলে কি হলো যে A for asymmetry, B for border irregularity, C for color variation, আর D for diameter and E for evolving। তো এই চারটা জিনিস, এই পাঁচটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা টিউমার ক্যান্সারাস হচ্ছে কিনা মেলানোমার ক্ষেত্রে। যেহেতু আমরা মেলানোসাইটিক নেভাস করছি, সেগুলো কিন্তু বিনাইন, সেখান থেকে কখন এটা ম্যালিগনেন্ট হয়ে যাচ্ছে এটা আমরা এর মাধ্যমে বুঝতে পারি। তো দেখেন এখানে কিন্তু মেজর ক্রাইটেরিয়া ডায়াগনোসিস গুলো বলছে, যেমন সাইজ চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ডায়ামিটার 6 মিলিমিটার বড়, ইনফ্লামেশন। তো এই জিনিসগুলো আসলে আমরা এইমাত্রই পড়লাম। এখন কথা হচ্ছে যে একটা মেলানোমা হইছে, এটাতে আমরা কি ট্রিটমেন্ট করব? তো এইটা ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে হচ্ছে এটা থিকনেসের উপরে। তাহলে মাথায় রাখবেন ট্রিটমেন্ট কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা থিকনেসের উপরে। থিকনেস, তাহলে থিকনেসটা বুঝবো কেমন? না কেটে তো বুঝতে পারবো না। সো এখানে আমাকে এক্সিশন বায়োপসি করতে হবে। আমি মোটামুটি একটা মার্জিন রেখে এটাকে মনে করেন এইভাবে এক্সিশন বায়োপসি করে নিলাম, কেটে ফেললাম। কেটে ফেলে আমি এবার এটা ফ্রোজেন সেকশন করব, বা তখনই আমি একটু হিস্টোপ্যাথে দেখবো যে ওটা থিকনেসটা কত। তার মানে আমি এই সাইড থেকে দেখবো যে কত নিচ পর্যন্ত ওটা ইনভলভ করছে, তার মানে আমার চামড়ার কত লেয়ার পর্যন্ত ইনভলভ করছে। দেখেন এখানে থিকনেসের উপর ডিপেন্ড করে কত আমি হেলদি মার্জিন নিয়ে কাটতে হবে সেটার কথা দেওয়া আছে। দেখেন যদি 0 to 1 মিলিমিটার থিক হয়, তার মানে মনে করেন যে আমি যদি 3D করে আঁকি, মনে করেন আমি এরকম একটা বায়োপসি কাটছিলাম, এটা মনে করেন ঠিক, আমি মনে করেন যে আমি দেখলাম যে এখানে মেলানোমাটা আছে এবং থিকনেসটা হচ্ছে 1 মিলিমিটার। এই যদি 1 মিলিমিটার থিক হয় তাহলে 1 সেন্টিমিটার, তাহলে আমি মনে করেন যে 1 মিলিমিটার থিকনেস আমি পেলাম। এবার কিন্তু আমাকে আবার অপারেশন করতে হবে। আমি তো প্রথমবার তো আমি এত মার্জিন রাখি নাই, তো এবার আমাকে আবার বাকি অংশটা এক্সারসাইজ করতে হবে। মানে এই টিউমারের পাশে 1 সেন্টিমিটার করে আমাকে ভালো জায়গাটা কেটে ফেলে নিয়ে আসতে হবে। মানে হেলদি মার্জিন 1 সেন্টিমিটার রাখতে হবে আমার এখানে। যদি থিকনেস 1 to 2 মিলিমিটার হয় তাহলে 1 to 2 সেন্টিমিটার রাখতে হবে। যদি 2 to 4 মিলিমিটার হয় তাহলে 2 to 3 সেন্টিমিটার। যদি মোর দ্যান 4 মিলিমিটার হয় তাহলে 3 সেন্টিমিটার রাখতে হবে। তাহলে এই ব্যাপারটা কি বোঝা গেছে? সাইদ ভাই বোঝা গেছে এটা? বা রায়হান ভাই ভাইয়া বোঝা গেছে? একবারে সার্জারি করব না এটা। না, আপনি তো এটা একবারে সার্জারি করতে পারছেন না, কারণ আপনি তো জানেন না যে ওটার থিকনেসটা কত। মানে ইনিশিয়ালি চোখে যতটুকুন পড়বে ততটুকুন উঠায় ইয়েস, নিয়ে আসবো না। ইনিশিয়ালি আমি হচ্ছে আমার চোখে যতটুকু পড়বে ততটুকু তুলে নিয়ে আসবো। তারপরে আমি দেখবো যে ব্রেসলো থিকনেসটা কতটা। তারপরে আমি আবার আবার রিলুক সার্জারি করে আমি বাকি মার্জিনটা নিয়ে আসতে হবে আমাকে। এটা ওকে তাছাড়া বোঝার কোনো উপায় নেই আসলে যে আমি একবারে করা ইম্পসিবল। এটা পসিবল যদি আপনি সবসময় 3 সেন্টিমিটার করে নেন, কিন্তু এটা তো অনেক বেশি কাটা হয়ে যায়, তাই না? অনেক সময় দেখা যায় যে আপনি চামড়া লাগানো ঝামেলা, বা দেখা যায় হ্যাঁ ক্লোজারের প্রবলেম হবে। প্রবলেম হবে। কারেক্ট। এইবার তাহলে আমরা আসতেছি যে ওই যে হাই রিস্ক লো রিস্কের একটা ব্যাপার। তো হাই রিস্ক ফিচার অফ দ্য বিসিসি দেখেন এইগুলো আছে, 2 সেন্টিমিটারের বেশি, ফেসে থাকলে হাই রিস্ক, পুরলি ডিফারেন্সিয়েটেড, আর যদি হাই রিস্ক হিস্টোলজিক্যাল টাইপ হয়, ইমিউনোসাপ্রেসিভ দেয়া থাকে। আচ্ছা একটা ব্যাপার ওখানে বললাম, মনে করেন যে যাদের ট্রান্সপ্লান্ট করা হয়েছে, ট্রান্সপ্লান্ট অথবা ইমিউনো সাপ্রেস যারা বেশি, তাদের কোন ক্যান্সারটা বেশি হয় এসসিসি বিসিসির মধ্যে? তাদের হচ্ছে এসসিসি বেশি হয়, ঠিক আছে? তাহলে ট্রান্সপ্লান্টেড পেশেন্ট যারা ইমিউনোসাপ্রেসেন্ট খাচ্ছে তাদের কিন্তু এসসিসিটা বেশি হয়, এটা মাথায় রাখেন। তো এখানে কিন্তু বিসিসি এক্সেশনের ব্যাপারে আমি যেটা বলছিলাম যে লো রিস্ক যদি হয়, লো রিস্ক হলেও ওরা 4 থেকে 5 মিলিমিটার কাটতে বলছে, কিন্তু একটা কথা আবার বলে দিছে যে যদি মনে করেন যে ঝামেলা হয় বা এখানে আমরা রিকনস্ট্রাকশন করতে পারছি না, তাহলে 2 থেকে 3 মিলিমিটার বা 2 মিলিমিটার রাখতে পারি। সো আমরা বুঝে নিই যে যদি লো রিস্ক হয় তাহলে আমরা কিন্তু এটা 2 মিলিমিটারই রাখবো, আর যদি হাই রিস্ক হয় তাহলে 4 to 5 মিলিমিটার, আর হাই রিস্ক হলে 4 to 5 মিলিমিটার। তাহলে ওই কথাটা আমরা রাখি যে লো রিস্ক হলে 2 মিলিমিটার আর হাই রিস্ক হলে 4 to 5 মিলিমিটার। আর এসসিসির ক্ষেত্রে হচ্ছে যদি লো রিস্ক এসসিসি হয় তাহলে 4 মিলিমিটার। কারণ কি আমরা আগেই বলছিলাম যে এসসিসি থেকে কিন্তু খুব বেশি হইতে পারে, মেটাস্টাসিস হতে পারে। সো এসসিসির ক্ষেত্রে কিন্তু আমি লো রিস্ক হলেও 4 মিলিমিটার এবং হাই রিস্ক হলে কিন্তু 6 মিলিমিটার রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এসসিসি হলে লো রিস্ক হলে 4 মিলিমিটার আর হাই রিস্ক হলে 6 মিলিমিটার, বিসিসি ক্ষেত্রে একটু কম। আচ্ছা এইবার আমরা আসতেছি হচ্ছে অন্যান্য যে ক্যান্সারগুলো আছে। ক্যাপোসিস সার্কোমা আমরা খুব ভালো করে ছোটবেলা থেকে পড়ে আসতেছি, যে আমরা জানি যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি দিয়ে যদি কেউ আক্রান্ত হয় তখন কিন্তু তার ক্যাপোসিস সার্কোমা হওয়ার কথা। এবং ক্যাপোসিস সার্কোমা একটা স্কিনের একটা ক্যান্সার, কিন্তু এটা মূলত কিন্তু ভাস্কুলার এবং লিমফ্যাটিক। তার মানে এটা কিন্তু ভাস্কুলার ক্যান্সার। তাহলে ভাস্কুলার ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে এটার কালারটা কিন্তু ওই ভাস্কুলার টাইপেরই হবে। দেখেন পার্পল টাইপের পার্পল একটা কালার হবে। তাহলে পার্পল কালারের কোনো একটা ক্যান্সার রায়হান ভাই বলুন কি ব্যাপার?
ভাইয়া সরি মাঝখানে একটু নক করলাম ভাইয়া, ওই যে আর বা জি দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া, এই যে ব্র্যাকেট গুলোতে দেওয়া, কোনটা? এই যে আগের জাস্ট আগের টপিকে, এই যে ও, এখানে বুঝতে পারছি। নট রিকমেন্ডেড বা রিকমেন্ডেড, এই যেখানে জি দেওয়া কি মানেটা কি, আর দেওয়া মানেটা কি, এটা কি ও ভাই, এটা রেডি করে? এটা এটা আসলে কিছু না, এটা হচ্ছে গাইডলাইনের ইয়া, তো ওদের ওরা গ্রেডিং করে ও থাকে আর কি। তো আ- এটা আমাদের জানার দরকার নাই আসলে, আচ্ছা আপনি আচ্ছা ঠিক জাস্ট আছে, হচ্ছে ওই অংশটুকু দিতেই হবে। ওকে ভাই ওকে। ওই গাইডলাইনে ওদের লেভেল অফ এভিডেন্স অনুযায়ী পাশে এরকম অনেক কিছু লেখা থাকে। তো এটা হচ্ছে ওদের আচ্ছা, এবার হচ্ছে আমরা ক্যাপোসিস সার্কোমা তাহলে বুঝলাম যে একজন ক্যান্সারের পেশেন্ট অথবা একটা ইমিউনো সাপ্রেসেন্ট পেশেন্ট, তার একটা পার্লি পেপ পার্পল কালারের আসলে স্কিন লেশন হয়, মূলত এটা ভ্যাসেল লিম্ফ অথবা ভেন অথবা আর্টারি এইসব জায়গা থেকে আসে। এটা হচ্ছে ক্যাপোসিস সার্কোমা, এইটুকু জানলে হবে। এটা কিন্তু খুবই খারাপ, এটা কিন্তু প্রগনোসিস খুবই খারাপ। আচ্ছা, এবার নন ম্যালিগনেন্ট কিছু স্কিন ডিজিজের মধ্যে একটা প্রথমটা পড়ি, ডার্মেটাইটিস হারপেটিফর্মিস। ডার্মাটাইটিস হারপেটিফর্মিস চিন্তা করলে প্রথমে মাথায় আসবে হারপিস থেকে মনে হয় এটা, কিন্তু আসলে না। আসলে এটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ নামে একটা ডিজিজ আছে, তাই না, যেটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন হয়, ডায়রিয়া হয়, তাই না, একটা গাটের একটা ডিজিজ, তাই তো নাকি? এটা তো নাহিদ মনে হয় পড়াইছে অলরেডি, না? আসছে এরকম সিলিয়াক ডিজিজ পাইছেন আপনারা? আচ্ছা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ না। তো সিলিয়াক ডিজিজ একটা গাটের ডিজিজ। এই সিলিয়াক ডিজিজ যদি কারো থাকে, মানে কারোর ডায়রিয়া, মাইল অ্যাবজর্পশন এসব কথা থাকলো, একই সাথে বললো তার ভেসিকুলার র্যাশ হচ্ছে বিভিন্ন জায়গায়। ভেসিকেল মানে হচ্ছে এই দেখেন, মানে একটা ওই যে পানিওয়ালা টোপের মতো আর কি, সোজা কথা, এই ধরনের র্যাশ হচ্ছে একজনের, তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে ওর সিলিয়াক ডিজিজের একটা ফিচার হচ্ছে ডার্মেটাইটিস হারপেটিফর্মিস। তো তার ডার্মাটাইটিস হারপেটিফর্মিস হয়েছে। এগুলো সাধারণত এক্সটেন্সর সারফেসে হয়, এক্সটেন্সর সারফেস অফ হ্যান্ড অ্যান্ড লেগ। হ্যান্ড, লেগ, আর্ম, ফোর আর্ম এসব জায়গার এক্সটেন্সর সারফেস গুলোতে কিন্তু আমার হচ্ছে। তাহলে এটা হচ্ছে ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। কোথায় হচ্ছে এটা? সিলিয়াক ডিজিজ হচ্ছে। তাহলে সিলিয়াক ডিজিজে কোনটা হচ্ছে? ডার্মাটাইটিস হারপেটিফর্মিস। আরেকটা জিনিস সেটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা। গ্রানুলোমা আমরা জানি যে গ্রানুলেশন টিস্যু তৈরি হচ্ছে কেন? কোনো একটা আঘাত বা কোনো একটা ট্রমার কথা বলবে ওরা, কোনো একটা ট্রমা হয়েছিল আঙ্গুলে টাঙ্গুলে, কোনো একটা ট্রমা, সেখান থেকে তারপরে লাল একটা রেড কালার ফ্রায়াবল একটা ফ্র্যাজাইল একটা লেশন হয়েছে, যেটা ব্লিডস অন টাচ, যেটা হচ্ছে টাচ করলে ব্লিড করতেছে। এই ধরনের একটা লেশনের কথা যদি বলে, তাহলে একেবারে চোখ বন্ধ করে এটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা। ঠিক আছে, এটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা। অ্যাকচুয়ালি এখানে একটা ইনফেকশনও হয়েছে যেখান থেকে গ্রানুলোমাটা তৈরি হয়েছে। সো যদি আগে কখনো কোনো ট্রমার কথা বলে এবং সেখান থেকে একটা ফ্রায়াবল গ্রোথ থাকে, যেটা হচ্ছে টাচ করলে ব্লিড করতেছে, এরকম যদি বলে, তাহলে কিন্তু পায়োজেনিক গ্রানুলোমা এটা। এবার আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিকাস। অ্যাকান্থোসিস নাইগ্রিকাস হচ্ছে এই যে বডির বিভিন্ন ভাঁজে ভাঁজে, ঘাড়ের কাছে, নেক অফ দ্য নেকে, তারপরে হচ্ছে আর্ম পিটে অনেক জায়গায়, এটা হচ্ছে এই ব্ল্যাকিশ যে ডিসকালারেশন হচ্ছে, এটা অ্যাকান্থোসিস নাইগ্রিকাস। সাধারণত এটা কিন্তু ওবেসদের হয়। ওবেসদের কেন হয়? ওবেসদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। ওকে, ওবেস পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এটা হয়। আরেকটা কারণ হতে পারে, এটা একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে হতে পারে, তাই না? প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কোথায় হতে পারে বলেন তো? এই lung cancer, small cell স্টমাক, মেইনলি হচ্ছে স্টমাক ক্যান্সারে বেশি হয়। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হয় হচ্ছে, এটা হচ্ছে স্টমাক গ্যাস্ট্রিক ক্যান্সারের মধ্যে, ঠিক আছে? লাংয়েও হতে পারে, গ্যাস্ট্রিক ক্যান্সারে হয় মেইনলি। তো একটা একটা প্যারানিওপ্লাস্টিক হিসেবে হতে পারে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ফিচার হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, ঠিক আছে? এবার আরেকটা আসে হচ্ছে পায়োডার্মা গ্যাংরিনোসাম। পায়োডার্মা গ্যাংরিনোসাম দেখেন দেখতে খুবই খারাপ। এটা কিন্তু এই যে এই বাইরের জায়গাটা, ঠিক আছে, এর কিন্তু একটা আইলিওস্টোমি করা, কারণ ওর কিন্তু একটা আলসারেটিভ কোলাইটিস আসলে ছিল, সেখান থেকে পরে হচ্ছে আইলিওস্টোমি করা। এর বাইরে দেখেন একেবারে গ্যাংরিনাস একটা ফিচার দেখাচ্ছে। এটা হচ্ছে ইনফ্লামেটরি স্কিন ডিসঅর্ডার, এটা হচ্ছে রেড বাম্পস ব্লিস্টার। এখানে ব্লিস্টার ছিল, ব্লিস্টার গুলো ফেটে ফেটে গেছে। তো রেডিশ কালারের ব্লিস্টার, একেবারে নেক্রোটিক একটা এরকম দেখতে, এরকম যদি কিছু পাই, সেটার নাম হচ্ছে পায়োডার্মা গ্যাংরিনোসাম। এবং এটা কোথায় হয়? এটা কিন্তু একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজে খুব কমন, ঠিক আছে? তো এক্সাক্ট কজ ইজ আননোন, বাট এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে হয়। তাহলে কতগুলো জিনিস আমরা জেনে গেলাম, সেটা হচ্ছে তাহলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স এটা একটা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য এটা হতে পারে। ডার্মাটাইটিস হারপেটিফর্মিস, এটা কিন্তু প্রায়ই আসে প্রশ্নটা। তাহলে এটা কোথায়? সিলিয়াক ডিজিজের সাথে এটা সম্পর্কিত, এখানে ভেসিকুলার র্যাশ হয়। আর হচ্ছে পায়োডার্মা গ্যাংরিনোসাম, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের সাথে এটা হচ্ছে সম্পর্কিত, ঠিক আছে?
এইবার আরেকটা, সেটা হচ্ছে কেরাটো একান্থমা। কেরাটো যেখানেই আছে মনে করবেন এখানে কেরাটিন ডিপোজিশন আছে, ঠিক আছে। কেরাটো যেখানে সেখানে কেরাটো। এটা হচ্ছে ডোম শেপ, দেখেন গম্বুজের মতো দেখতে, মাঝখানে একটা পাংটামের মতো, সেটা আসলে কেরাটিন। এই যে একটা শক্ত, এখানে শক্ত পাংটাম, শক্ত, এই জায়গাটা শক্ত থাকে। তাহলে একটা ডোম শেপের কোনো এরিয়া, এটা কিন্তু একটা বিনাইন লেশন, সো ডোম শেপের এটা কিউরেট করে দিলেই হয়ে যাবে কাজ। তাহলে এটা হচ্ছে কেরাটো একান্থমা, ডোম শেপের, মাঝখানে একটা কেরাটিনের শক্ত এরিয়া আছে, এটা হচ্ছে কেরাটো একান্থমা, ঠিক আছে, কেরাটো একান্থমা। আচ্ছা, এইবার হচ্ছে আমরা হচ্ছে জাস্ট ট্রিটমেন্ট গুলো একটু জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য বলবো যে কোনটা আসলে কি। দেখেন, ওয়াইড এক্সিশন আমরা কোথায় করছিলাম বলেন তো? একটা টিউমার দেখে আপনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে ম্যালিগনেন্ট মেলানোমার মতো লাগতেছে, অথবা বিসিসি লাগতেছে, অথবা এসসিসি লাগতেছে, ওইটা আমি তখন কি করব জানেন? যতটুকু আছে পুরোটা আমি কেটে নিয়ে আসবো। এটার নামই হচ্ছে এক্সিশনাল বায়োপসি, অথবা ওয়াইড লোকাল এক্সেশনও এটা আমরা বলতে পারি, যে এটা যদি বাইরে, তাহলে এইটা এই ধরনের কোন একটা ক্যান্সার কেসে আমরা কিন্তু সাধারণত ওয়াইড এক্সেশন করবো, করে বায়োপসি করবো, ঠিক আছে, একটা। আচ্ছা, পাঞ্চ বায়োপসি কি জিনিস? পাঞ্চ বায়োপসি গান আছে, এটা দিয়ে আমরা বায়োপসি করবো সাধারণত। আমি বলছিলাম যে বিনাইন কোনো ডিজিজ, মনে করেন একটা জায়গায় মনে হচ্ছে যে এটা একটা মেলানোসাইটিক নেভাই কিনা, তো এটা ক্যান্সার মনে হচ্ছে না, আলটিমেটলি আমার উদ্দেশ্যও নাই এটা পুরোটা কেটে ফেলা, আমি খালি দেখবো ক্যান্সার কিনা। তো এইটা দেখার জন্য কিন্তু আমাকে পাঞ্চ বায়োপসি করতে হবে। জাস্ট আমি জায়গা থেকে একটা ওই বায়োপসি গান দিয়ে পাঞ্চ করে টুক করে আমি কিছুটা সেল নিয়ে আসতেছি। কিন্তু একটা কথা বলছে এখানে, যে আসলে যে যদি পিগমেন্টেড কোনো লেশন হয়, সো আমার যেটা বললাম আসলে আমি একটু ভুলই বলছি, সেটা হচ্ছে মেলানোসাইটিক কোনো নেভাই থেকে এটা নেওয়া যাবে না, বাট অন্যান্য কোনো লেশন থেকে আমি এটা নিতে পারি, যে ওই যে ডার্মাটোফাইব্রোমা, এই ধরনের কোনো লেশন থেকে আমি পাঁচ বায়োপসি নিতে পারি, ঠিক আছে। কিন্তু যদি কোনো মেলানোসাইটিক কোনো জায়গা থেকে, অথবা দেখে মনে হচ্ছে ক্যান্সার, এসব জায়গা থেকে কিন্তু পাঁচ বায়োপসি নেওয়া যাবে না। তাহলে পাঁচ বায়োপসি কোথা থেকে নিব? মূলত যদি কোনো বিনাইন লেশন চিন্তা করি, সেখান থেকে আমরা পাঁচ বায়োপসি নিব। কিন্তু যদি কোনো মেলানোসাইটিক কোনো অংশ থাকে, অথবা যদি কিন্তু ক্যান্সারাস কোনো আমি চিন্তা করি যে এটা ম্যালিগনেন্ট, সেই জায়গা থেকে পাঁচ বায়োপসি নেওয়া যাবে না। ট্রু কাট বায়োপসি এটা সাধারণত ডিপ সিটেড কোনো জায়গা থেকে নেব, ডিপ সিটেড লেশন, যেমন মনে করেন ব্রেস্টের কোনো লেশন, বা ডিপে একটা লাইপোমা আছে মাসেলের নিচে, অথবা মনে করেন লিভারের থেকে একটা, অনেক সময় এখান থেকে ট্রু কাট বায়োপসি আমরা ট্রু কাট গান দিয়ে যে ট্রু কাট বায়োপসি নিতে পারি। প্রোস্টেট বায়োপসি এটা একটা ট্রু কাট বায়োপসি, ডিপ সিটেড জায়গা থেকে আসলে ট্রু কাট বায়োপসি করতে হয়। ইনসিশনাল বায়োপসি কোথা থেকে নিই? তাহলে দুই ধরনের বায়োপসি কথা চলে আসলো, একটা এক্সিশনাল আর একটা হচ্ছে ইনসিশনাল। ইনসিশনাল হচ্ছে যেই অর্গানটাকে আমি ফেলতে পারবো না, যেমন লিভারটা থেকে আমার ইনসিশনাল বায়োপসি নিতে হবে। একটা কিডনি থেকে একটা বায়োপসি ইনসিশন, তার মানে হচ্ছে একটা অর্গান, সেখান থেকে আমি কিছু অংশ কেটে ইনসাইজ করে কেটে এনে বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করলাম। তো এই যে টেকনিক, এটা হচ্ছে ইনসিশনাল বায়োপসি, মানে পুরোটা নিয়ে আসলে এক্সিশনাল বায়োপসি, আর কিছু অংশ নিয়ে আসলে ইনসিশনাল বায়োপসি। এই আর ডায়াগনস্টিক এক্সিশনও একটা একই জিনিস। তাহলে এই অংশটা তো বোঝা গেছে না? আচ্ছা, এই অনেকের যাদের হচ্ছে বই আছে, পুরানো বই, তারা তো এই অংশটা পাবেন না, তো আমি এই অংশটা হচ্ছে ছবি তুলে আমি এটা আমাদের গ্রুপে দিয়ে দিব। এটা একটা কথা। আর একটা কথা, যে এই পর্যন্ত যতটুকু বললাম আপনারা বুঝতে পারছেন কিনা? আমাদের ক্লাস শেষ, কিন্তু আমি আর একটা টেক্সটটা ছবি দেখাতে চাই। তো এই পর্যন্ত যা বললাম আপনারা বুঝতে পারছেন, না কোনো কথা আছে এখানে? দেখেন, তো এই যে আমি একটা বলছিলাম না, যে ওই যে পিঙ্ক কালারের স্পিচ নেভাই, দেখেন এখানে বেলি ল্যাবের ছবিটাতে আসলে স্পিচ নেভাইটা পিঙ্ক কালারের, এই যে মুখে হয়েছে। তাহলে স্পিচ নেভাইটা কোথায় হয়েছিল বলেন তো? মুখে ছিল, মনে আছে? স্পিচ নেভাইটা মুখে ছিল, তো এটা একটা স্পিচ নেভাই। এটা একটা কম্পাউন্ড নেভাই, আসলে বোঝার খুব একটা উপায় নাই যে এখানে কম্পাউন্ড নেভাই। এটা কি বলেন তো? এইটা আসলে মেলানোমা, এটা ইন্টারডার্মাল মেলানোমা, যদিও দেখে এটাকে অনেকে ডার্ময়েড বলে ভুল হইতে পারে, তো এই ছবিগুলো আসলে ক্লিয়ার না। এটা হচ্ছে হ্যালোনেভাস, এটা আসবে না। এটা কি? এই ছবিটা কি বলেন তো? এই ছবিটা কি? কনজেনিটাল। কনজেনিটাল, কারেক্ট। আচ্ছা, এইটা কি বলেন তো? দেখিয়ে দিতে পারেন কিনা? এটা বিসি। বিসিসি বেসাল সেল কার্সিনোমা। ভেরি নাইস, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, এটা ভালো হয়েছে আপনাদের। এটা বেসাল সেল কার্সিনোমা, এটা কিন্তু ওইটাই আবার আলসারেটেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা বেসাল সেল কার্সিনোমা, এই যে দেখেন, এটা কিন্তু এই যে টেলেনজিওপ্লাস্টিয়া গুলো দেখা যাচ্ছে, সো এটা একটা বেসাল সেল কার্সিনোমা, কারেক্ট। আচ্ছা, এইটা কি একটা বলেন জিনিস তো? জানার ছিল, হ্যাঁ, এমআরসিএস এ কি পার্টিতে কি তো ওরা কি ছবি দিয়ে প্রশ্ন দেয় কিনা? এমআরসিএস পার্টিতে ছবি দিয়ে প্রশ্ন দিতে পারে। এখন যেহেতু অনলাইনে হইতেছে, ওরা ধূপধাপ একটা কম্পিউটারে ছবি দিতেই পারে, এখন কিন্তু ছবি দিচ্ছে। যেমন ইসিজি ছবিও আসছে গত কয়েকবার। সো ছবি আপনারা চিন্তা করে রাখেন যে দিতেও পারে, ঠিক আছে। তো দিলে এত কঠিন দিবে না, মনে করেন দিলে যে এই 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 ছবি, এটা বাপের জন্মে কেউ বুঝবে না, এটা উঁচু কিনা তা আমি বুঝতে পারতেছি না।
তো এরকম দিবে না, আমার মনে হয় যে ইজি এই বিসিসি টাইপের ছবি বা এসসিসি। আচ্ছা এইটা কি, এইটা হচ্ছে কিন্তু অ্যাক্টিনিক কেরাটোসিস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিনিক কেরাটোসিস। ওই যে বলছিলাম না প্লেন কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে, বোঝা যাচ্ছে না ব্যাপারটা, যে প্লেন মানে একেবারে উঁচু না কিন্তু জায়গায় জায়গায় কেরাটিন ডিপোজিশন, এই যে এই জায়গায় মানে আপনারা বুঝতে পারছেন না ছবিটা দেখে, জায়গায় জায়গায় কেরাটিন ডিপোজিশন হয়েছে প্লেন, তাই না? এটা কি, এইটা হচ্ছে আসলে মেলানোমার কতগুলো টাইপ ছিল। এটা এই মেলানোমাটার নাম হচ্ছে সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা, ঠিক আছে। সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা এটা খুব একটা ভালো মেলানোমা, এটা সাধারণত ফেসে হয়। আর এই যে মেলানোমা এটা হচ্ছে নোডিউলার, ইট ইজ দ্য ওয়ার্স্ট ওয়ান, এটা সবচেয়ে খারাপ। তো এমনি বোঝার আসলে উপায় নাই, আমি এটা ছবিগুলো দেখাই যাচ্ছে আপনাদের। এটা লেন্টিগো ম্যালিগনা, এটাও ফেসে হয়, এটা একটা স্লো গ্রোয়িং একটা মেলানোমা, এটা লেন্টিগো ম্যালিগনা বলছে এটাকে। আর এইটা হচ্ছে অ্যাক্রাল মেলানোমা, এই নামটা মনে রাখেন। সোল এবং পামে এরকম খুব বাজে বদখত দেখতে কোনো মেলানোমা যদি পান তাহলে এটার নাম হচ্ছে অ্যাক্রাল মেলানোমা। আমরা আগে পড়ছিলাম সোল পামে হচ্ছে জাংশনাল গুলো হয় নাকি, কিন্তু এটা বোঝা গেল যে এটার মধ্যে অ্যাক্রাল লেন্টিজিনাস মেলানোমা এটা হচ্ছে সবচেয়ে খারাপ। এবং খারাপ দেখতে সোল পামে যদি এরকম পিগমেন্টেড লেশন হয়, সেখানে যদি অ্যাক্রাল থাকে ইউ উইল গো ফর দ্যাট অ্যাক্রাল ওয়ান। ওকে, এইটা কি বলুন তো? মানে এটা মনে করেন যে একটা মানে বিনাইনি, এটা হচ্ছে একটা কেমন হচ্ছে মাঝখানে কেরাটিন আর একটু শেপটা কেমন বোঝা যাচ্ছে? কিছু একটা বলেন কেউ, এসসিসি বিসিসি। কেরাটোক্যান্থোমা। ইয়েস ইউ আর রাইট, কেরাটোক্যান্থোমা। আমার খুবই ভালো লাগলো যে আপনি জাস্ট একটা তো ছবি দেখে বুঝতে পারছেন, তার মানে হচ্ছে কিছুটা আমি মনে হয় বুঝাতে পারছি নাকি। তুমি ছবি দেখেই বললাম বইয়ের সাথে মিলে। ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো এটাও আসলে অ্যাক্টিনিক কেরাটোসিস, ওই জায়গায় জায়গায় হচ্ছে ওই যে জাস্ট ফ্ল্যাট কিন্তু কেরাটিন জমা থাকে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে আপনারা আল্লাহর রহমতে কিছু হইলেও হয়তো বা স্কিনটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আর হচ্ছে আমি এই ছবিগুলোও তাহলে আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে দিই, তাহলে এগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। সো থ্যাংকস এ লট আজকে ক্লাসের জন্য। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসটা মনে হয় যেহেতু আমি আজকে নিয়ে ফেললাম, নেক্সট ক্লাসটা মনে হয় বৃহস্পতিবার। আর আমার হচ্ছে নেক্সট ক্লাসটা ইউরোলজিও কিন্তু 3 ঘন্টা মিনিমাম লাগবে, ঠিক আছে। সো আমি এই পরপর দুইটা ভারী ক্লাস নিতে যাচ্ছি না, তো আমি নেক্সট সপ্তাহে নিব। এই বুধবারে অথবা সম্ভবত বৃহস্পতিবার নাইট ক্লাস নেবে, কারণ যেহেতু আমি আজকেও নিলাম পরপর 3 দিন হয়ে যাচ্ছে। সো বৃহস্পতিবার আশা করা যাচ্ছে যে নাহিদ হয়তো বা ক্লাস ওর যেটা পেডিয়াট্রিক সার্জারি অথবা বলে দিবে, ঠিক আছে। আমি হচ্ছে নেক্সট রবিবার ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে আপনাদের। বাকি অধিকাংশ ক্লাসে আসলে আমার সাথে আছে। রায়ন ভাই বলেন কি ব্যাপার? না ভাই, শেষ করে নেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই যে রিকল যে ব্যাপারটা, রিকলের হ্যাঁ জন্য কি বই আসবে নাকি, মানে ভাই এটা শোনেন, কি এখন আপনাদের? কথা হচ্ছে যে আমি জানি না রিকলের সঠিক, জন্য, জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভালো বলছেন আপনি, রিকলের জন্য আলাদা কোনো বই আমরা আসলে বানানোর চিন্তা করতেছিলাম, কিন্তু আমাদের অলরেডি রিকলস গুলো রেডি করা আছে, ঠিক আছে, রেডি করা আছে। তো আপনাদের থেকে আরো ভালোভাবে আমরা রিকলসটা নিব। সেটা হচ্ছে যে আরো মানে গতবারই আমরা করে ফেলছিলাম, তো এবার এইটা আপনাদের বইয়ের দরকার নেই, কারণ আপনারা তো ক্লাসই করবেন, মানে ক্লাস করবেন প্লাস কমপ্লিট পিডিএফটা হচ্ছে আমরা আপনাদেরকে আমরা গ্রুপে দিব। ওই পিডিএফটা আসলে ডাউনলোড করা যায় না, সো আপনাদেরকে ওই ড্রাইভে ঢুকে ঢুকে দেখতে হবে আর কি। এইটা হচ্ছে সিস্টেম। তো আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করতেছি এটা নিয়ে। ভাইয়া, তো এই যে ইএমআরসি যে কোশ্চেন গুলো, এইগুলা তো প্রিভিয়াস কোশ্চেন নাকি, মানে একটু জাস্ট। না 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 না, ইএমআরসিএস এর কোশ্চেন গুলো ইএমআরসিএস এর কোশ্চেন, ওটা ইএমআরসিএস একটা কোশ্চেন ব্যাংক আছে সেটার কোশ্চেন, ঠিক আছে। এটা আচ্ছা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না। আচ্ছা, আর রিকল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। রিকল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেহেতু রিকল বলে এটাকে এই কারণে যে এই কোশ্চেনগুলো পাওয়া যায় না, সবাই পরীক্ষা দিয়ে এসে মনে করে করে আর কি বলে, এটা হচ্ছে রিকল, সেই জন্য এটা নাম রিকল। জি ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভাই, তো আপনাদের চিন্তা নাই, আপনাদের রিকলের বই আলাদা দরকার নাই, কারণ আমরা হচ্ছে পিডিএফ প্রোভাইড করবো অ্যাজ ওয়েল এজ আমরা ক্লাস নিব। সেটা আশা করতেছি আপনাদের খুব হেল্প হবে। তো এটা আপনারা জাস্ট ক্লাসটা মন দিয়ে করবেন বা পরবর্তীতে রেকর্ডেড ভার্সন করবেন, একেবারে দেখবেন যে মানে কোনো ঝামেলাই নাই আপনাদের রিকলস নিয়ে, ঠিক আছে। ওকে, তো থ্যাংকস এ লট আপনারা আজকে একটা অন্য দিনেও আসার জন্য। আপনাদের একটু তো লাভ হয়েছে না, স্ক্রিন তো বুঝতে পারছেন কিছু নাকি? এইটুকুই, এর থেকে বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে, এইটুকুই যা আছে এর মধ্যে পারলে পারবেন, নাইলে নাই, কারণ এত স্কিন নিয়ে মাথা ব্যথা করা যাবে না, তাই না? ওকে ভাই, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ রবিবারে আপনাদের সাথে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ ভাই।